বৈযোগচিত্র বৈচিত্র্যে আপনাদের করে শোনাচ্ছিলাম এরিখ মারিয়া রেমার্কের বিখ্যাত উপন্যাস এ টাইম টু লাভ অ্যান্ড এ টাইম টু ডাই। উপন্যাসটির আজ ৭ম পর্ব। ডাকঘরের কিছুটা তখনও টিকে রয়েছে, বাকিটা মুখ থুবড়ে পড়েছে মাটিতে। চারদিকে অসম্ভব ভিড়। গ্রেবারকেও বেশ কিছুক্ষণ লাইনে অপেক্ষা করতে হলো। তারপর এসে পৌঁছল ১৫ নম্বর জানলায়। চিঠিটা ও খোপের মধ্য দিয়ে গলিয়ে দিল। কেরানিবাবু চিঠিটা ফিরিয়ে দিলেন। আপনার পরিচয়পত্রটা দেখি। গ্রেবার তার সামরিক পরিচয়পত্র আর ছুটির কাগজটা এগিয়ে দিল। কেরানিবাবু পড়ে দেখলেন, তারপর চেয়ার ছেড়ে পেছনের দরজা দিয়ে অন্য ঘরে চলে গেলেন। সামনে পড়ে থাকা ওর কাগজপত্রের দিকে তাকিয়ে গ্রেবার অপেক্ষা করে রইল। বুক তখনও ঢিপঢিপ করছে। কেরানিবাবু ছোট একটা কাগজের মোড়ক নিয়ে ফিরে এলেন। ঠিকানাটা ছুটির কাগজের সঙ্গে ভালো করে মিলিয়ে দেখলেন। তারপর মোড়কটা খুপড়ির মধ্য দিয়ে গলিয়ে দিলেন। এখানে সই করুন। গ্রেবার দেখল মোড়কের গায়ে মার হাতের লেখা। উনি সীমান্তে পাঠিয়েছিলেন, সেখান থেকে ওটা আবার ফেরত এসেছে প্রেরকের ঠিকানা ১৮ নম্বর হাকেনস্ট্রাসে। সই করে গ্রেবার স্লিপটা ফিরিয়ে দিল। এর সঙ্গে আর কিছু নেই মানে? কেরানিবাবু বাঁকা চোখে তাকালেন। আপনার কি ধারণা আমরা লুকিয়ে রেখেছি? না, তা বলছি না। আমি ভেবেছিলাম ওর বর্তমান ঠিকানাটা আপনারা হয়তো বলতে পারবেন। এখান থেকে আমরা কিছুই বলতে পারি না। দোতলায় চিঠিবিলি বিভাগে একবার খোঁজ নিয়ে দেখতে পারেন। এবার ওপরে উঠে এলো। এখানেও অর্ধেক ছাদ নেই। মাথার ওপরে উন্মুক্ত আকাশ। জিজ্ঞেস করায় মহিলা কর্মচারীটি জানালেন, না, আমাদের কাছে নতুন কোনো ঠিকানা নেই। থাকলে হাকেনস্ট্রাসের ঠিকানায় পাঠাতাম না। আপনি বরং ওই অঞ্চলের ডাকঘরকরাকে একবার জিজ্ঞেস করে দেখতে পারেন। ওকে কোথায় পাব? ভদ্রমহিলা ঘড়ি দেখলেন। না, এখনও চিঠি বিলি করতে বেরিয়ে পড়েছে। বিকেল ৪টা নাগাদ এখানে এলে এখানে ওকে দেখতে পাবেন। আপনার কি মনে হয় ওর কাছে নতুন ঠিকানাটা পাওয়া সম্ভব? আদৌ না। ওদের ঠিকানা দিই আমরাই। তবু লোকে আমাদের চেয়ে ওদেরই বিশ্বাস করে বেশি। আমরা আর কি করতে পারি বলুন? সত্যিই তো, আপনারা আর কি করবেন? গ্রেবার নিচে নেমে এলো। মোড়কের গায়ে তারিখটা দেখল প্রায় ৩ সপ্তাহ আগের। সীমান্তে পৌঁছতে সময় লেগেছে অনেক দিন, অথচ ফিরে এসেছে খুব তাড়াতাড়ি। এক কোণে দাঁড়িয়ে ও মোড়কটা খুলল। ভেতরে শুকনো একটা কেক, একজোড়া পশমের মোজা, এক প্যাকেট সিগারেট আর একটা চিঠি। চিঠিতে নূতন কোনো খবর নেই, না ঠিকানা, না বিমান আক্রমণের কোনো উল্লেখ। চিঠিটা পকেটে রেখে ও রাস্তায় নেমে এলো। ওর মনে হলো শিগগিরই নতুন কোনো খবর পাবে, নইলে সমস্ত ব্যাপারটাই আরও করুণ হয়ে উঠবে। গ্রেবার ঠিক করল বিন্ডিংয়ের সঙ্গে দেখা করবে। হয়তো ও কোনো খবর দিতে পারে। এসো এর্নস্ট, এসো। সেই কখন থেকে আমরা একটা বোতল খালি করার চেষ্টা করছি। তুমিও হাত লাগাও ভাই। বিন্ডিং একা নয়, উর্বশীর নিচের বড় সোফায় আর একজন এসএস ঘাড় গুঁজে পড়ে রয়েছে, যেন ওপর থেকে পড়ে আর উঠতে পারছে না। রোগা চেহারা, পাণ্ডুর মুখ, এমন আশ্চর্য কটা চুল। হঠাৎ করে দেখলে মনে হবে না আছে অক্ষিপক্ষ, না ভ্রু। আমার বন্ধু হাইনি। একটু যেন সম্ভ্রম রেখেই বিন্ডিং পরিচয় করিয়ে দিল। মেয়েদের বশ করতে ওস্তাদ। আর এই আমার বন্ধু এর্নস্ট, রাশিয়া থেকে সদ্য ছুটি পেয়ে এসেছে। রাশিয়া? হাইনি তখন রীতিমতো মাতাল। পিঙ্গল চোখ দুটো ও কোনো রকমে মেলার চেষ্টা করল। আমিও ওখানে ছিলাম, ভালো জায়গা, এখানের চেয়ে ভালো। গ্রেবার সপ্রশ্ন চোখে বিন্ডিংয়ের দিকে তাকালো। বিন্ডিং মুচকি মুচকি হাসল। এক বোতলেও আমার চেয়ে এগিয়ে আছে। বেচারির মন খুব খারাপ। বোমায়দের বাড়িটা একেবারে ধুলোর সঙ্গে মিশে গেছে। অবশ্য পরিবারের কারো কোনো ক্ষতি হয়নি, কিন্তু বাড়িটা গেছে। ওর সবচেয়ে মন খারাপ হয়েছে পিয়ানোটার জন্যে। ভালো পিয়ানো, খুব ভালো। জড়ানো গলায় হাইনি বিড়বিড় করে কি বলল স্পষ্ট বোঝা গেল না। এসো এর্নস্ট, আমরা এতক্ষণ কনিয়াকে সদ্ব্যবহার করছিলাম। তুমি কি খাবে বলো? ভদকা, কুমেল, না অন্য কিছু? কিছু চাই না আলফোন্স।
আমি শুধু কোনো খবর আছে কিনা জানতে এসেছিলাম। এখনো কোনো খবর পাইনি এনস্ট। আমার মনে হয় কাউকে কিছু না জানিয়ে ওরা শহর ছেড়ে চলে গেছেন। পরিবহনের সামান্য উন্নতি না হলে খবর পাওয়া মুশকিল। মিছিমিছি মন খারাপ করো না। এক গ্লাস অন্তত পান করো। দাও, শুধু এক গ্লাস ভদকা। ভদকায় বাঞ্চোতদের চুবিয়ে আগুন ধরিয়ে দাও। হাইনি জড়িয়ে জড়িয়ে বলল। দেখবে কেমন কেমন দাউ দাউ করে জ্বলছে। চমৎকার আবিষ্কার। এবার ফিসফিস করে জিজ্ঞেস করল, কি বলছে ও? কি জানি, একজন এসডিতে ছিল। অনেক কিছুই ওর মাথায় বেশ সুন্দর খেলে। রাশিয়াতে যখন ছিল তখন কি ও এসডি? হ্যাঁ। কি ব্যাপার এনস্ট, ভালো? রেবার বোতলটা হাতে তুলে নিল। টলটল করে উঠল ভেতরের তরল পানীয়। দেখল 120 প্রুফ। রীতিমতো কড়া। এবং এক বোতলের নেশায় কারুর পক্ষে প্রলাপ বকা বিচিত্র নয়। রেবার আর চোখে হাইনির দিকে তাকালো। সিকিউরিটি সার্ভিসের এসএসদের সম্পর্কে যেসব কাহিনীও শুনেছে তা কিছুটা অতিরেক হলেও অতিরঞ্জিত নয়। হাইনির মতো শয়তান এসডিরাই লেবেন্সরাউম অর্থাৎ বাঁচার মতো জায়গার অজুহাতে নানাভাবে জার্মান জনগণকে সর্বশান্ত করে ছেড়েছে। যা কিছু ওদের স্বার্থের পরিপন্থী ভেঙে গুড়িয়ে চুরমার করে দিয়েছে। নিষ্ঠুর বর্বরের মতো অসংখ্য মানুষকে গোপনে হত্যা করেছে, নয়তো ঠেলে দিয়েছে কারাগারের অতল অন্ধকারে। বন্দি শিবির, গ্যাস চেম্বারের আবিষ্কার এদেরই মতো উর্বর মস্তিষ্কের ফসল। কি হলো এনস্ট? বোতলের দিকে এমন হাঁ করে তাকিয়ে রইলে কেন? গেটের মতো বলবো নাকি মদের পেয়ালা সুধায় ভরাও? রেবার বোতলটা সরিয়ে রাখল। ইচ্ছে হলো উঠে চলে যেতে, কিন্তু গেল না। জোর করেই বসে রইল। কোনোদিনও নিজে থেকে এসব জানতে চায়নি। আর 5 জনের মতো সযত্নে এড়িয়ে গেছে। এখন থেকে ও সচেতনভাবে সবকিছু জানবে। হ্যাঁ, আজও আর পালাবে না। না, এটা তোমার মনে ধরছে না, বুঝতে পেরেছি। বিল্ডিং উঠে গিয়ে দেরাজ হাঁটকালো। রেবার পায়ে পায়ে ওর পাশে এসে দাঁড়ালো। ও কি এখন এসডিতে রয়েছে? না, বন্দি শিবিরে বদলি হয়ে এসেছে। বন্দি শিবিরে? হ্যাঁ, ও এখন বন্দি শিবিরের একজন কমান্ডার। বিল্ডিং কয়েকটা বোতল বেছে টেবিলের ওপর রাখল। দেখো এর্নস্ট, আমরা যখন আর স্কুল পালানো ছাত্র নই, সবসময় ওরকম পালাই পালাই করো না তো। একটু স্থির হয়ে বসো। রেবার দীর্ঘশ্বাস ফেলল। না আলফন্স, তুমি দেখো এখন থেকে আমি আর পালাবো না। বাহ, এই তো শান্ত সুবোধ বালক। বিল্ডিং হা হা করে হাসল। হাইনির ঘুম বুঝি চটে গেল। কি নেবে বলো? ভদকা ছাড়া অন্য কিছু, হুমেল কিংবা কনিয়াক। ভদকা একদম খাবে না, কেউ না। হাইনি এবার উঠে বসল। বন্ধ চোখের পাতায় ও তখনও ঢুলছে। হাইনি বাথরুমে বমি করছে। বিল্ডিং আর গ্রেবা দাঁড়িয়ে রয়েছে বাগানের দিকের বারান্দায়। আকাশে একরাশ পেঁজা তুলোর মতো ঢেউ খেলানো মেঘ। বাচ্চের শাখায় একটা দোয়েল মিষ্টি শীষ দিচ্ছে, আর হলুদ ঠোঁট ছোট্ট একটা পাখি থেকে 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 ওকে যেন ভ্যাঙাচ্ছে। বিল্ডিং রেবারের সিগারেটটা ধরিয়ে দিল। হাইনিটা একটা পাগল। বিল্ডিং এমনভাবে কথাটা বলল যেন হাইনি এখনো দুধের শিশু। রেবার গল গল করে ধোঁয়া ছাড়ল। হ্যাঁ, পাগল সেই সব মানুষের কাছে যারা নিজেদের আত্মরক্ষা করতে পারে। তুমি ওকে জানো না এর্নস্ট? 32 সালে কমিউনিস্টদের সঙ্গে ঝগড়া করে বেরিয়ে আসার পর থেকে ও একদম বেপরোয়া হয়ে গেছে। ঠিক জ্বলন্ত চিতা থেকে উঠে আসা অন্য মানুষের মতো। এখন কমিউনিস্টরা ওকে জমের মতো ভয় করে। অস্বাভাবিক নয়? আর মেয়েরা, ওদের নিয়ে ও যে কি করে সে তুমি কল্পনাই করতে পারবে না। তুমিও তখন ওখানে থাকো নাকি? কোথায়? ষষ্ঠী-নষ্ঠীর সময়? হ্যাঁ, মাঝে মাঝে যাই বই কি। কিন্তু তুমি বিশ্বাস করো, বন্দি শিবিরের মধ্যে আমারও সব ভালো লাগে না। আর অনেকে একসঙ্গে দাঁড় করিয়ে যখন মেশিন গান দিয়ে গুলি করে মারা হয়। বিল্ডিং চমকে গ্রেবারের মুখের দিকে তাকালো। তারপর ধীরে ধীরে মাথা নাড়ল। না এর্নস্ট, একবার শুধু দেখতে গিয়েছিলাম, নইলে আমি ওদের মতো অত ভাববিলাসী নই। হাইনিকে এবার দরজায় দেখা গেল। মুখ চোখ শুকিয়ে ফ্যাকাশে হয়ে গেছে। জঘন্য। বড্ড দেরি হয়ে গেল। আমি চলি আলফন্স, গুড বাই। বকের মতো সরু সরু ঠ্যাং ফেলেও বাগানের ফটক পেরিয়ে গেল। তারপর কোটটা কাঁধে ফেলে টুপি নেড়ে বিদায় জানালো।
ওর হাতে ধরা পড়তে চাই না বলেই ওকে আমি খাতির করি এর্নস্ট। এই সম্ভাবনার কথা যে একবারও গ্রেবারের মাথায় আসেনি তা নয়, তবু কৃত্রিম গাম্ভীর্য রেখেও জিজ্ঞেস করল, তাই কি? হ্যাঁ এর্নস্ট, ওরা বিশ্বাসঘাতক ছাড়া আর কিছুই নয়। কিন্তু হের বার্মেস্টার আমাদের অঙ্কের মাস্টার মশাই, উনি তো আর বিশ্বাসঘাতক ছিলেন না। মিন্ডিং অবাক হয়ে গেল। তুমি জানলে কেমন করে? আমি জানি আলফন্স, তুমি তাকে বন্দি শিবিরে ঢুকিয়েছ। বিন্দিং হাসল। ওটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। দুর্ভাগ্য। আজকের দিনে দুর্ভাগ্য অনেকেরই এর্নস্ট। এই যে ৫,০০০ মানুষ সারা শহরে আজ গৃহহীন, দুর্ভাগ্য কি এদেরও নয়? বরং যারা বন্দি শিবিরে আছে এর চেয়ে অনেক ভালো আছে। তাছাড়া এসবের জন্য তুমি বা আমি একা দায়ী নই। দুটো চড়ুই ভীরু চোখে তাকাতে তাকাতে ফোয়ারার ধারে এসে টুক করে জলে মাথা ডুবিয়ে ডানা ঝাপটে স্নান সেরে নিল। বিন্দিং অপলক চোখে সেদিকে তাকিয়ে রইল। খাইনির কথা ও যেন বেমালুম ভুলে গেল। গ্রেবার ওর নিরুদ্বিগ্ন মুখের দিকে তাকিয়ে বুঝতে পারল মানুষের জন্য সহানুভূতির কোথাও কোনো চিহ্ন নেই। আর ঠিক তখনই অনুভব করতে পারল চারদিকে এই বিপুল ধ্বংসের স্মৃতি, বিচ্ছিন্নতা, ভয়, অহমিকার জন্য পরোক্ষভাবে দায়ী কি ও নিজেও নয়? কই, এর বিরুদ্ধে ও তো নিজে কোনোদিন সংগ্রাম করেনি, বিদ্রোহ, এমনকি প্রতিবাদেও ও কোনোদিন তো মাথা তুলে দাঁড়ায়নি। তাহলে বিন্দিংয়ের সঙ্গে ওর তফাৎটা কোথায়? গ্রেবার বুক খালি করে গভীর একটা দীর্ঘশ্বাস ফেলল। এ দায়িত্বের বোঝা আমাদের জীবনে কম নয় আলফান্স। কিন্তু এর্নস্ট, দায়ী হতে পারো তখনই যখন তুমি নিজে কোনো কিছু করছো, এবং কেবল তখনই যখন তুমি সুশৃঙ্খলভাবে কোনো দায়িত্ব পালন করছো না। অথচ বন্দীদের গুলি করে মারার সময় আমরা তাদেরই দায়ী করি। সমস্ত দোষ তাদের ঘাড়ে চাপিয়ে দিই, তাদের নির্মমভাবে গুলি করে হত্যা করি। বন্দীদের কথা আলাদা এর্নস্ট, বন্দীরা এর ব্যতিক্রম। হ্যাঁ, আজকের দিনে সবকিছুই ব্যতিক্রম। গ্রেবার সিগারেটটা ছুঁড়ে ফেলে দিল। আমরা যখন কোনো শহরে বোমা ফেলি তখন সেটা হয় রণকৌশলের প্রয়োজনে, আর অন্যেরা যখন আমাদের শহরে বোমা ফেলে তখন সেটা হয় মারাত্মক অপরাধ। বিন্দিং গ্রেবারের মুখের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসল। এইটাই আধুনিক রাজনীতি, এবং জার্মান জনগণের স্বার্থেই আমরা তাকে গ্রহণ করেছি। হঠাৎ ও বারান্দার রেলিংয়ের ওপর ঝুঁকে পড়ল। হ্যাঁ আর্নস্ট, দেখো দেখো, চড়ুই দুটা কিরকম অসভ্যতামি করছে। গ্রেবার দ্রুত পা চালালো। নির্জন প্রান্তরের মধ্যে নুড়ি আর বালি মেশানো বেশ খানিকটা পথ মারিয়ে তারপর শহরের রাস্তা। হলুদ ডানাওয়ালা বড় একটা প্রজাপতি পথের ঠিক মাঝখানে খুব নিচু দিয়ে উঠছে। কিছুটা এগিয়ে দুমুখো একটা পথের মোড়ে গ্রেবার হঠাৎ হাইনিকে দেখতে পেল, তখনও প্রায় ১০০ গজ দূরে। গ্রেবার তাকিয়ে দেখল কোথাও কেউ নেই। রোদ্দুরে চারদিক খাঁ খাঁ করছে। হাইনির ওপর কেউ যদি প্রতিশোধ নিতে চায়, এই সুবর্ণ সুযোগ। বালির ওপর দিয়ে নিঃশব্দে হেঁটে গেলে ও টেরও পাবে না। গুলির শব্দে লোকজন জানাজানি হবার ভয় আছে। এদিক থেকে ছুরি বসিয়ে দেয়া কিংবা গলা টিপে মারা সবচেয়ে সহজ। আর ওর যা চেহারা, একার পক্ষে মাঠের মধ্যে টেনে ফেলে দিয়ে আসাটা কিছুই কঠিন নয়। গ্রেবারের মনে হলো ও যেন খুব দ্রুত হাঁটছে। হাত যাই হোক, বিন্দিং অন্তত ওকে সন্দেহ করবে না। খাইনির মতো মানুষের ওপর প্রতিহিংসা চরিতার্থ করার লোকের অভাব নেই। ১ ঘন্টায় যে অজস্র অসহায় মানুষকে নির্দ্বিধায় খুন করতে পারে, তার ওপর প্রতিশোধ নেবার এ এক আশ্চর্য সুযোগ। গ্রেবারের মনে হলো ওর হাত দুটো ঘামছে, কানের পাশ দুটো গরম হয়ে উঠেছে। দেখল ওদের দুজনের মাঝে দূরত্ব প্রায় ৩০ গজ কমে গেছে। ইচ্ছে করলে ও এখন এক ছুটে পেছন থেকে হাইনির টুটিটা চেপে ধরতে পারবে। কথাটা মনে হতেই ওর বুকে একে যেন হাতুড়ি পেটাতে শুরু করলো। দ্রুত বেড়ে গেল স্পন্দন। কেন এমন হলো? আমি তো কাউকে খুন করতে চাইনি। তাহলে এ কি মনের কোণে জমা অতীত গ্লানি, যা থেকে ও আজ মুক্তি পেতে চায়? মুক্তি না প্রতিহিংসা? প্রতিহিংসা নেবার মতো ও তো ওর কিছু করেনি, ও তো ওকে চেনেই না। তাহলে? কিন্তু হাইনি তো আজ বিশেষ একটা কোনো সংখ্যা নয়, ওরা একটা গোষ্ঠী, যারা এলিজাবেথের বাবার মতো অগণন নিরপরাধ মানুষকে ঠেলে দিচ্ছে বন্দি শিবিরের অন্ধকারে। বন্দীদের গুলি করে মারছে প্রকাশ্য দিবালোকে। জাতির নামে ইহুদিদের নির্মমভাবে হত্যা করছে বিষাক্ত গ্যাস দিয়ে। এ অপরাধের প্রতিশোধ কে নেবে?
হঠাৎ গ্রেবারের মনে হলো ও অসম্ভব দ্রুত হাঁটছে। গলার ভেতরটাও শুকিয়ে কাঠ হয়ে গেছে। না, আমার আর একটু বেশি পান করা উচিত ছিল। গ্রেবার যেন ঘোরের মধ্যে থেকে নিজেকে টেনে তুলল। দেখল রাস্তার ওপ্রান্ত থেকে একটি তরুণী এগিয়ে আসছে। কমলা রঙের ব্লাউজ পরা, হাতে একটা বেতের ঝুড়ি। গ্রেবার থমকে দাঁড়ালো। তারপর খুব আস্তে আস্তে হাঁটল। ঝুড়ি দোলাতে দোলাতে তরুণী অনায়াস ভঙ্গিতে হাইনিকে পেরিয়ে গ্রেবারের দিকে এগিয়ে আসছে। গ্রেবার সোজাও চোখের দিকে তাকালো। বলিষ্ঠ কাঁধ, নিটোল বুক, মসৃণ বাদামি মুখ, মাথার মাঝখান থেকে সিঁথি কাটা কোকড়ানো কালো চুল। ওর চোখের দিকে তাকাতেই গ্রেবারের মনে হলো জীবন প্রাচুর্য যেন উপচে পড়ছে। আর কোথাও যদি কোনো দুঃখ থেকে থাকে, তাকেও নিঃশব্দে গোপন করে রেখেছে মিষ্টি হাসির আড়ালে। অতিক্রম করে যাবার সময় তরুণী আন্তরিক স্বরে গ্রেবারকে অভিবাদন জানালো। সুপ্রভাত হের। মাথা নুইয়ে গ্রেবার প্রত্যাভিবাদন জানালো, অথচ একটা কথাও বলতে পারল না। তরুণীর পায়ের শব্দ পেছনে মিলিয়ে যেতেই গ্রেবার দেখল হাইনির কালো ছায়াটা পথের বাঁকে হারিয়ে গেছে। সামনের পথটা এখন কেমন যেন ফাঁকা আর হালকা মনে হচ্ছে। গ্রেবার ভাবল এখনো সময় আছে, ছুটে গেলে ওকে ধরা এমন কঠিন কিছু নয়। কিন্তু তখনই বুঝতে পারল ও তা পারত না। বুকের ভেতর থেকে কি যেন একটা নিঃশব্দে হারিয়ে গেছে। এখন আর সম্ভব নয়। এখন কেন? আগেও হয়তো পারতাম না। গ্রেবার ভাবল, আমার ধারণা ছিল আমি শান্ত স্থির, কিন্তু এখন বুঝতে পারছি আমি বিভ্রান্ত। হঠকারীর মতো আমার একটা কিছু করে ফেলা উচিত নয়। এখন থেকে আমাকে আরও সতর্ক হতে হবে। পত্রিকার স্টল দেখে গ্রেবার দাঁড়িয়ে পড়ল। সেদিনের খবরের কাগজখানা কিনে ওখানে দাঁড়িয়েই যুদ্ধ সংবাদগুলোর ওপর চোখ বুলিয়ে নিল। এখানে আসার পর কাগজের কথা ওর মনেই ছিল না। বড় বড় শিরোনামগুলো আগে পড়ল। এখনও অব্যাহত গতিতে পিছু হটার পালা চলেছে। ছাপানো মানচিত্রে ওদের সৈন্যবাহিনীর সম্ভাব্য একটা অবস্থান খুঁজে বার করার চেষ্টা করল। পারল না, কেননা সমর বিভাগ পরিবেশিত সংবাদে ওর আদৌ কোনো আস্থা নেই। তবু অনুমান করে নিল ওদের সৈন্যবাহিনী এখন আরও 100 কিলোমিটার পিছিয়ে এসেছে। খানিকক্ষণও চুপ করে দাঁড়িয়ে রইল। ওখান থেকে চলে আসার পর বন্ধুদের কথা ওর একবারও মনে পড়েনি। ওদের স্মৃতি যেন ওর মন থেকে শুকনো পাতার মতো ঝরে গিয়েছিল। এখন মনে পড়ল। আর ঠিক তখনই ধূসর একটা নির্জনতা যেন মাটি থেকে গুঁড়ি মেরে উঠে এলো বুকের কাছে। খবরে প্রকাশ, ওদের সীমান্তে তুমুল লড়াই চলেছে। অথচ আশ্চর্য, কোথাও কোনো শব্দ নেই, রং নেই, রক্ত নেই। নিরক্ত শকুনের বিশাল কালো কালো ছায়াগুলো কেবলই ডানা মেলে ঘুরছে আর ঘুরছে। তারপর একটু একটু করে সূর্যকে ওরা ঢেকে ফেলেছে। অন্ধকার। আর সেই অন্ধকারে প্রতারিত, প্রবঞ্চিত, নির্যাতিত আমার অন্তরঙ্গ সাথীদের বাঁচা মরা, তাদের সংগ্রাম, তাদের দুঃখ, ঘৃণা, ভয় এক হয়ে মিশে যাচ্ছে ঘাতকের রক্ত কলঙ্কিত থাবায়। অন্যমনস্ক গ্রেবার এক বৃদ্ধার ঘাড়ে প্রায় হুড়মুড় করে পড়তেই বৃদ্ধা ওর বাপান্ত করে ছাড়ল। কোল থেকে কয়লার ভারী বস্তুটা নামিয়ে রেখে বৃদ্ধা কোমরে হাত রেখে দাঁড়ালো। বলি, হ্যাঁ রা, বুকে কর বেটা, এই সাত সকালে বুঝি তো চোখের মাথা খেয়েছিস? ভুল হয়ে গেছে বুড়িমা। বৃদ্ধা গলার শির ফুলিয়ে এগিয়ে এলো। ঝাড়মারি তোর গুলের মাথায়, বেটা পাজি নচ্ছার। গ্রেবার বেগতিক দেখে সোজা পিঠ টান দিল। ইয়ানপ্লাটসের একদিকে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে, অন্যদিকটা তখনও অক্ষত। ভাঙা জানলার সার্সি দিয়ে দেখা যাচ্ছে ভেতরে মেয়েরা ধোয়া মোছা গৃহস্থালির কাজে ব্যস্ত। 6 নম্বর খুঁজে পেতে গ্রেবারের খুব একটা অসুবিধা হলো না। কিন্তু যখন খুঁজে পেল, হতাশ হতেও আর কিছু বাকি রইল না। বাড়ির ওপরতলাটা ভেঙে পড়েছে ঠিক প্রবেশ পথের মুখে। দেখলে মনেই হবে না কেউ এখানে বাস করে। ফিরে আসার সময় হঠাৎ আবিষ্কার করল সরু একটা পায়ে চলা পথ। পথটা ঘুরে বারান্দার সামনে একটা বন্ধ দরজার কাছে এসে শেষ হয়েছে। গ্রেবার কড়া নাড়ল, কোনো সাড়া নেই। আবার কড়া নাড়ল। একটু অপেক্ষা করার পর ভেতরে পায়ের শব্দ শুনতে পেল এবং খুব সন্তর্পণে দরজার একটা কপাট একটু ফাঁক হলো। কাকে চাই? হের পোলমান আছেন? এক বৃদ্ধ বেরিয়ে এলেন। কি চাই? আমি এর্নস্ট গ্রেবার, আপনার প্রাক্তন ছাত্র। ও আচ্ছা, তারপর কি মনে করে? আপনার কাছে এলাম।
বৃদ্ধ বিব্রত হলেন। কিন্তু আমি তো শিক্ষকতা করা ছেড়ে দিয়েছি। আমি জানি। আচ্ছা, তাহলে তুমি এটাও নিশ্চয়ই শুনেছ অনিয়মিততার অপরাধে আমাকে বিদ্যালয় থেকে বরখাস্ত করা হয়েছে, এবং সত্যি বলতে কি, এখন কোনো ছাত্রকে পড়াবার অধিকারও আমার নেই। জানি। বৃদ্ধ অবাক হলেন। তাহলে? এখন আমি ছাত্র নই, এবং সেজন্যে আপনার কাছে আসিনি। আমি এখন সৈনিক। কয়েকদিন আগে ছুটি নিয়ে রাশিয়া থেকে ফিরেছি। ফ্রেজেনবুর্গ আপনাকে তার আন্তরিক প্রীতি জানাতে বলেছে। সেই জন্যই আপনার সঙ্গে দেখা করতে এসেছি। বৃদ্ধ করুণ চোখে গ্রেবারের মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে একটা দীর্ঘশ্বাস ফেললেন। ফ্রেজেনবুর্গ? ও এখনো বেঁচে আছে? গ্রেবার ম্লান হাসল। 10 দিন আগেও অন্তত বেঁচে ছিল। বৃদ্ধ সন্তর্পণে এদিক ওদিক তাকালেন। তারপর দ্রুতস্বরে বললেন, এসো, ভেতরে এসো। রান্নাঘরের পাশ দিয়ে অন্য একটা ঢাকা বারান্দা পেরিয়ে ওরা একটা ঘরের সামনে এসে পৌঁছল। পোলমান দরজা ঠেললেন। তারপর পেছন ফিরে বেশ জোরে জোরে বললেন, এসো এর্নস্ট, ভেতরে এসো। প্রথমে আমি ভেবেছিলাম বোধহয় পুলিশ। বিস্ময়ে গ্রেবারের ভ্রু দুটো কুঁচকে উঠল। পর মুহূর্তেই ব্যাপারটা বুঝতে পেরে ওর হাসি পেল। সম্ভবত জোরে কথা বলে উনি কাউকে আশ্বস্ত করলেন। কিন্তু কাকে? পোলমানের তো কোনো কালে কেউ ছিল না। ওরা ভেতরে প্রবেশ করল। টেবিলে সবুজ ঢাকনা দেয়া একটা তেলের বাতি জ্বলছে। বাইরের স্তূপাকৃত ইটপাথরে জানলাগুলো প্রায় ঢেকে গেছে। পোলমান ঘরের মাঝামাঝি ওকে টেনে নিয়ে এলেন। হ্যাঁ, এবার তোমায় চিনতে পারছি। আজকাল আর বাইরে বেরোই না, তেমন দরকারও হয় না। চোখে সব ধাঁধা দেখি। ইলেকট্রিক সংযোগ নষ্ট হয়ে যাবার পর থেকে প্রায় অন্ধকার ঘরে বসে বসেই দিন কাটাচ্ছি। বাইরে থেকে আসার পরে প্রথমে ঘরটা মনে হয়েছিল ঠিক যেন একটা প্রজাপতির বাসা। এখন ভালো করে তাকিয়ে দেখল সারা দেয়াল জুড়ে সাজানো সারি সারি বই, বড় একটা লেখার টেবিল যার ওপর বাতিটা জ্বলছে, আর এর সবের মাঝে হাজার বছরের বন্দি পক্ককেশ বলিরেখা কুঞ্জিত এক বৃদ্ধ। গ্রেবারের চোখের স্তব্ধ বিস্ময় বৃদ্ধ বোধহয় পড়তে পেরেছিলেন। হ্যাঁ এর্নস্ট, বহু কষ্টে এই বইগুলো এখনও টিকিয়ে রাখতে পেরেছি। গ্রেবার ঘুরে দাঁড়ালো। গত কয়েক বছর বইয়ের কোনো সংস্পর্শেই আসতে পারিনি। প্রয়োজনীয় জিনিসই তোমাদের সৈনিকের ঝোলা ভরে থাকে। অত বড় বড় বই বয়ে বেড়াবার অবকাশ কোথায়? গ্রেবার কোনো উত্তর দিল না। স্নিগ্ধ সবুজ বাতিটার দিকে ও উদাস চোখে তাকিয়ে রইল। তুমি এখানে কেন এসেছো এর্নস্ট? ফ্রেজেনবুর্গের অনুরোধে। ও বলেছিল আমি যেন ছুটির মধ্যে অবশ্যই আপনার সঙ্গে একবার দেখা করি। তুমি ওকে ভালো করে চেনো? ও আমার একজন অন্তরঙ্গ বন্ধু, যার অন্তত এতটুকু মানবিক বোধ আছে, যাকে আমি সম্পূর্ণ বিশ্বাস করি। ওর ধারণা আপনি আমার অনেক না খুঁজে পাওয়া প্রশ্নের উত্তর দিতে পারেন। গ্রেবার বৃদ্ধের মুখের দিকে তাকালো। ওর প্রথম যৌবনে দেখা শান্ত সৌম্য নিরহংকার মানুষটা আজ প্রবৃদ্ধ, যার ভাগ্য প্রায় নির্ধারিত হয়ে গেছে। তিনি যেন এখন হঠাৎ উদ্ধত যৌবন কোনো পরীক্ষকের মুখোমুখি দাঁড়িয়েছেন তার জীবনের শেষ পরীক্ষা দিতে। প্রশ্ন? হ্যাঁ, আমি বুঝতে চাই। আমি জানতে চাই গত 10 বছর ধরে এই জঘন্য অপরাধের সঙ্গে আমি কতটা জড়িত এবং কি করা উচিত। পোলমান ওর চোখ থেকে দৃষ্টি সরিয়ে নিলেন। তারপর ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত পায়চারি করলেন। তাক থেকে একটা বই টেনে নামিয়ে পাতা উল্টালেন। জানো তুমি কি প্রশ্ন করছো? জানি। আজকের দিনে এর চেয়ে অনেক তুচ্ছ কারণে মানুষকে গুলি করে মারা হচ্ছে। তুমি জানো? জানি। পোলমান চুপ করে কি যেন ভাবলেন। তারপর তার চেয়ারে ফিরে এলেন। তুমি কি যুদ্ধের কথা বলছো এর্নস্ট? সবকিছুর কথা। এই মিথ্যাচার, এই অন্যায়, এই বর্বরতা, এই যুদ্ধের সঙ্গে জড়িত যা কিছু, বন্দি শিবির, শাস্তি শিবির, কৃতদাস শিবির, গণহত্যা, সব সব। পোলমান নিশ্চুপ। গ্রেবারের মনে হলো ওর বুকের ভেতরে কি যেন একটা দাউ দাউ করে জ্বলছে। তবু প্রতিটা শব্দের নিঃসরণে ও যেন একটু একটু করে হালকা হয়ে যাচ্ছে। আমি নিজের চোখে দেখেছি খুব কম, অথচ শুনেছি তার চেয়ে অনেক বেশি। আমি জানি এ যুদ্ধে আমরা হেরে গেছি, তবু এখনও লড়ছি শুধু লোভের আসনে, ক্ষমতার আসনে সরকারকে আরও কিছুদিন টিকিয়ে রাখার জন্যে। তোমাকে তো আবার সীমান্তে ফিরে যেতে হবে, তাই না? হ্যাঁ।
পুলম্যান গভীর দীর্ঘশ্বাস ফেললেন। তোমার পক্ষে সেটা হবে আরও মর্মান্তিক। যুদ্ধে হেরে গেছি বলে আমার কোনো দুঃখ নেই, কিন্তু যখনই ভাবি আবার আমাকে ফিরে যেতে হবে, আর যা কিছু অমানসিক তাকে টিকিয়ে রাখার জন্য আমাকে যুদ্ধ করতে হবে, তখনই নিজেকে আমার সবচেয়ে অপরাধী বলে মনে হয়। মুহূর্তের মধ্যে বৃদ্ধের মুখের রং বিবর্ণ হয়ে গেল। শুধু জ্বলে উঠল অপলক তাকিয়ে থাকা ও সমুদ্র নীল চোখের মণি দুটো। গ্রেবারের হঠাৎ মনে হলো ঠিক এই চোখ দুটো এর আগে ও যেন কোথায় দেখেছে, কিন্তু স্পষ্ট করে কিছুতেই স্মরণ করতে পারল না। তোমাকে ফিরে যেতেই হবে এর্নস্ট। নাও পারি, তখন গুলি করে মারা হবে। লুকোতে কিংবা পালাতে পারি, খুঁজে বার করতে কয়েক ঘন্টাও সময় লাগবে না। আশ্রয় দেওয়ার অপরাধে বাড়ির সবাইকে তখন হত্যা করা হবে। একান্ত খুঁজে না পেলে বাবা মার ওপর ওরা প্রতিশোধ নেবে। এই মুহূর্তে বৃদ্ধ কিছু বলতে পারলেন না। ভাষা ভাষা তন্ময় চোখে কেবল সামনের দিকে তাকিয়ে রইলেন। সারা ঘর জুড়ে নেমে এলো একটা নিস্তব্ধতা, নিটল নিস্তব্ধতা। নিস্তব্ধতার মাঝে মান্ধাতার আমলের পুরনো ঘড়িটা হঠাৎ বেয়াড়াভাবে বেজে উঠল। গ্রেবার এতক্ষণ ওটাকে লক্ষ্যই করেনি। তাহলে সীমান্তে ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই? কোনো উপায় নেই। একটু বিরতির পর গ্রেবার আবার বলল, এক আত্মহত্যা করতে পারি, কিন্তু তা আমি চাই না। এখানে কোথাও বদলি হয়ে আসতে পারো না? না, স্বাস্থ্য আমার বরাবরই ভালো, আর বদলি হয়ে এলেও সমস্যাকে এড়ানো যাবে, সমাধান কিছু হবে না। তাছাড়া অফিসে বসে কি দুষ্কর্মের সহযোগী হওয়া যায় না বলুন? যায় এর্নস্ট। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন। হঠাৎ ওর মুখের দিকে তাকাতেই গ্রেবার থমকে গেল। দেখল যন্ত্রণাহত ম্লান চোখে উনি নিঃশব্দে কি যেন হাতড়ে খোঁজার চেষ্টা করছেন। বিচারকের আসনে না বসিয়ে আমি ওকে অভিযুক্ত করছি, গ্রেবার ভাবল। আর তখনই ওর মনে হলো, একদিন যার কাছে শিক্ষা নিয়েছি, আজ সেই বৃদ্ধ মানুষটাকে আমি অহেতুক আত্মনিপীড়নে কষ্ট দিচ্ছি। সম্মান থেকে বিচ্যুত, নিতান্ত গ্রেফতার এড়িয়ে অশীতিপর যে বৃদ্ধ দিনের পর দিন প্রাচীনতম অন্ধকার গুহায় নিজেকে গুটিয়ে নিয়ে মৃত্যুর দিন গুনছেন, তাকে এমনভাবে বিব্রত করবার জন্যে গ্রেবার লজ্জিত হল। আপনি আমাকে ক্ষমা করুন হের পোলম্যান, আমি ঠিক বুঝতে পারিনি। কাউকে কিছু জিজ্ঞেস করা মানেই তার স্বীকৃতি জোর করে আদায় করে নেয়া। বিশ্বাস করুন, আমি আপনার কাছ থেকে কোনো উত্তর আদায় করে নিতে চাইনি। আমি শুধু নিজেই নিজেকে প্রশ্ন করতে চেয়েছিলাম। না না এর্নস্ট, না। পোলম্যান বিচলিত হয়ে উঠলেন। উত্তর চাওয়ার সম্পূর্ণ অধিকার তোমার আছে। হঠাৎ তিনি উত্তেজিত হয়ে উঠলেন। তুমি হয়তো জানো না এর্নস্ট, যুক্তি দিয়ে বিচার করার মতো মন তৈরি হবার আগেই ওরা কিভাবে কিশোরদের বিষিয়ে দেয়। তার পরিণতি এই যে দুঃখ, বেদনা, হতাশা, এই যে বিচ্ছিন্ন আত্মকেন্দ্রিকতা। তুমি কি ভাবো এ সম্পর্কে আমি ভাবি না? ভাবি, প্রতিদিন, প্রতি মুহূর্তেই ভাবি। গ্রেবার এখন হঠাৎ মনে করতে পারল পোলম্যানের এই চোখ দুটি ও কোথায় দেখেছে। সমুদ্রনীল আয়ত এই চোখ দুটি সেই রাশিয়ান বৃদ্ধের, যাকে ও নিজে হাতে গুলি করে মেরেছে। ওর কথা মনে পড়তেই গ্রেবারের মন খারাপ হয়ে গেল। ও উঠে পড়ল। আজ আমি যাই। পোলম্যানও উঠে দাঁড়ালেন। তাহলে কি ঠিক করলে এর্নস্ট? জানি না, ভাবার এখনো 2 সপ্তাহ সময় আছে। আবার এসো। বৃদ্ধকে দরজা পর্যন্ত এগিয়ে দিলেন। যাবার আগে একবার অন্তত আমার সঙ্গে দেখা করে যেও। আসব। আর চিঠি লিখলে ফ্রেজেনবুর্গকে আমার শুভেচ্ছা জানিও। নিশ্চয়ই। পোলম্যান ইতস্তত করলেন। তোমাকে আমি কিছু বলতে পারলাম না এর্নস্ট, আর বললেও সেটা হতো এক ধরনের এড়িয়ে যাওয়া। শুধু এইটুকু বলতে চাই, নিজের উপর কখনো বিশ্বাস হারিও না। গ্রেবার ম্লান ঠোঁটে হাসল, কোনো উত্তর দিল না। তুমি হাসছো এর্নস্ট? পোলম্যানের সেই আয়ত চোখ দুটো আবার দীপ্ত জ্বলে উঠল। আমি হলে প্রতিবাদ করতাম। করছি তো, চিৎকার করে প্রতিবাদ করছি, কেবল আপনি যা শুনতে পাচ্ছেন না। আজ আমাদের খুব ভালো ভিনের সনিট সেল আছে স্যার। সারস গলা বুড়ো পরিচারক খুশির চোখে তাকালো। বাহ! গ্রেবার দুষ্টুমি করে হাসল। আজ আমাদের দুজনের ভার সম্পূর্ণ তোমার হাতে ছেড়ে দিলাম। তুমি যা ভালো বুঝবে আনবে, আমি কিচ্ছু বলবো না। বুড়ো হাসতে হাসতে চলে গেল। গ্রেবার আয়েশ করে হাত পা ছড়িয়ে বসল। এখন ওর মনে হচ্ছে মারাত্মক যুদ্ধাঞ্চল থেকে ও যেন বেরিয়ে এসেছে শান্তির কোনো বিস্তীর্ণ প্রান্তরে।
সন্ধ্যের আগেই যেন যুদ্ধ থেমে গেছে, আর গাছেরা তাদের সবুজ পল্লব মেলে দিয়ে বিদায় সূর্যের শেষ রাঙা আলোটুকুকে আঁকড়ে ধরার চেষ্টা করছে। হঠাৎ এখন জীবনকে ওর খুব কাছাকাছি মনে হলো। ভাবল, জীবনের এই দুটো সপ্তাহকে আমি নিবিড় করে আঁকড়ে ধরব, গাছের সবুজ পল্লব যেমন আঁকড়ে ধরে সূর্যের আলো। গ্রেবার এলিজাবেথের দিকে তাকালো। আজও সে বসেছে তার মুখোমুখি, উল্টো দিকের আসনে। চুলগুলো টুপিতে ঢাকা, আঁটোসাঁটো পোশাকে ওকে মনে হচ্ছে ঠিক যেন কোনো কিশোর। চঞ্চল দুচোখে ভাসছে হালকা খুশির রেছ। আজকে ঘরোয়া কোনো পোশাক পরলে না কেন? পারলাম না, আসলে পোশাক পাল্টাবার মতো কোনো জায়গাই খুঁজে পেলাম না। সাত সকাল থেকেই ও ভেবেছিল বিল্ডিংয়ের ওখানে গিয়ে একটু কেতাদুরস্ত হয়ে নেবে, কিন্তু বিকেলে পোলমানের বাড়ি থেকে ফিরে আসার পর ওখানে যেতেও ওর আর ইচ্ছে করল না। তুমি ইচ্ছে করলে আমার ঘরে পাল্টাতে পারতে। তোমার ঘরে? গ্রেবার অবাক হলো। আর তোমার ডাইনি লিজার? উচ্ছন্নে যাক ডাইনি লিজার। পরিচারক ফিরে এলো। আপনাদের জন্যে ইয়োহানিসবের্গের কক্সবের্গে নিয়ে এলুম স্যার। ইয়োহানিসবের্গের কক্সবের্গ? সত্যি বলতে আপনারাই এর একমাত্র মর্ম বোঝেন। বোতলটা খুলে ওর টেবিলের ওপর রাখল। আর ঠিক তখনই কোকিয়ে ওঠা একটা আর্তনাদে সবার বুকের রক্ত হিম হয়ে গেল। বুড়ো করুণ স্বরে বলল, ক্ষমা করবেন স্যার, সত্যি আমি দুঃখিত। ব্যাখ্যা করে আর বলার দরকার হলো না। মুহূর্তের মধ্যে সারা হলঘরে চাপা গুঞ্জনে সাইরেনের শব্দে ডুবে গেল। টেবিল থেকে এলিজাবেথের গ্লাসটা মেঝেতে গড়িয়ে পড়ে ঝনঝন করে ভেঙে গেল। গ্রেবার পরিচারককে জিজ্ঞেস করল, সবচেয়ে কাছে চোরা কুঠুরিটা কোথায়? এখানে, এই হোটেলেই আছে স্যার। এটা কি শুধু সভ্যদের জন্যে? আপনারাও এই হোটেলের সভ্য। আমাদের চোরা কুঠুরিটা অন্য যে কোনো জায়গার চাইতে মজবুত, উচ্চপদস্থ অফিসারদের জন্যে, বুঝতেই পারছেন। ঠিক আছে, আর একটা গ্লাস নিয়ে এসো। বুড়ো চলে গেল। গ্রেবার তার গ্লাসটা ভর্তি করে এলিজাবেথের দিকে এগিয়ে দিল। নাও, সবটা খেয়ে ফেলো। আমরা যাব না? এখনো অনেক সময় আছে। এটা প্রথম সংকেত। হয়তো গতবারের মতো দেখবে এবারেও কিছু হবে না। আপনি ঠিক বলেছেন স্যার। পুরো গ্লাসটা টেবিলে রেখে একপাশে সরে দাঁড়ালো। গ্রেবার গ্লাসটা ভর্তি করে কয়েক চুমুকে নিঃশেষ করে দিল। তারপর এলিজাবেথের দিকে তাকালো। এ কি ভাবছ? খাও, এখনো অনেক সময় আছে। ইচ্ছে করলে আমরা বোতলটাই শেষ করে দিতে পারি। এলিজাবেথ স্বপ্নে পাওয়া মানুষের মতো নিঃশব্দে গ্লাসে চুমুক দিল। স্থির চোখে তাকিয়ে রইল টেবিলের দিকে। গ্রেবার ওর দিকে ঝুঁকে এলো। সবটা খেয়ে ফেলো এলিজাবেথ, দেখবে প্রথম ভয়টা কেটে যাবে। আমার হাতটা কেমন কাঁপছে দেখো। না, কাঁপছে না, কাঁপছে তোমার বুকের ভেতরে জীবনটা। আর আমাদের চাইতে আমাদের জীবনের দুঃসাহস অনেক বেশি এলিজাবেথ। ভালো বলেছ, দাও, আমার গ্লাসটা ভর্তি করে দাও। গ্রেবার হাসল। এই তো লক্ষ্মী মেয়ে। আমার ছোট মেয়েটা খুব অসুস্থ স্যার, এইসবে 11 পা দিয়েছে। যেমন ফুটফুটে দেখতে তেমনি স্বাস্থ্য, অথচ ওর মা শয্যাশায়ী, অনেকদিন ধরে যক্ষ্মায় ভুগছে। তাছাড়া আমাদের মাটির নিচের কুঠুরিটা ভালো নয়। আমি থাকলে হয়তো ওদের সাহায্য করতে পারতাম, কিন্তু আমাকে এখানেই থাকতে হবে। গ্রেবার চট করে ওপাশের ফাঁকা টেবিল থেকে একটা গ্লাস এনে ভর্তি করল। তারপর পরিচারকের হাতে গুঁজে দিল, নাও, আমাদের সঙ্গে পান করো। কিন্তু কোনো সংকোচের দরকার নেই। কাজের সময় আমাদের পান করার নিয়ম নেই স্যার। এইটাই আমাদের প্রাচীন সৈনিক রীতি। যখন কিছু করার নেই তখন পান করো। ধন্যবাদ স্যার। বুড়ো চোখ মিটমিট করে হাসল। আপনার পদোন্নতির আশা আমি কামনা করি স্যার। আমার পদোন্নতির আশা ব্যাপারটা ঠিক বুঝলাম না। মানে, আপনি কর্পোরাল পদে উন্নীত হন এই কামনা করছি স্যার। ধন্যবাদ। গ্রেবার মনে মনে ভাবল, ঠিক ধরেছি, তুমি বেটা একটা আস্ত বাস্তু ঘুঘু। এরকম দামি মদ আমি এক ঢোকে খেতে চাই না স্যার, এমনকি বিশেষ কোনো ক্ষেত্রেও না। বেশ তো, সঙ্গে করে কোথাও নিয়ে যেও। অশেষ ধন্যবাদ স্যার।
গ্রেবার দুজনের গ্লাস দুটো আবার ভর্তি করে দিল। ও কেমন করে জানতে পারল? এলিজাবেথের বিস্ফারিত চোখের মণি থেকে তখনও মুছে যায়নি বিস্ময়ের রেশ। গ্রেবার মুচকি মুচকি হাসল। তুমি জানো না এলিজাবেথ, ওদের চোখজোড়া শকুনের চোখ। অনেক দূর থেকেও ঠিক চিনতে পারে। এমনকি গতকাল ফ্রিটসও আমাদের এক নজরে চিনতে পেরেছিল। তাই আমি ওর হাতে দুটো নোট বুঝে দিয়েছিলাম। চোরাকুঠুরিতে অফিসাররা যদি তোমায় চিনতে পারে? পারবে না। ঝিনুকের মতো আয়ত চোখ দুটো ওর আরো বড় হয়ে উঠল। কেন? আমি জানি। কিন্তু ওরা যদি... এই মুহূর্তে এলিজাবেথের চোখের ভয় দেখে গ্রেবার আর এগুতে দিল না। কোমল স্বরেও বলল, ওরা যখন নিজেদের নিয়ে ব্যস্ত, অন্য কারুর দিকে নজর দেবার সময় কোথায়? গ্রেবার উঠে দাঁড়িয়ে এলিজাবেথের কাঁধে হাত রাখল। এসো এলিজাবেথ, প্রথম ভয়টা এখন আমরা নিশ্চয়ই কাটিয়ে উঠতে পেরেছি। বারের একপাশেই বিমান আক্রমণের এই চোরা কুঠুরিটা, নতুন তৈরি, সিমেন্ট আর লোহার রড দিয়ে শক্ত করে জমানো দেয়াল, ঝকঝকে সাদা রং করা, মেঝেতে গালচে পাতা, চারদিকে চেয়ার টেবিল সোফা দিয়ে সুন্দর করে সাজানো। একদিকের দেয়ালে কাচের তাকে রয়েছে পেয়ালা আর মদের বোতল। হঠাৎ দেখলে মনেই হবে না এটা কোনো চোরা কুঠুরি। শেল্টার দ্য লুকস। গ্রেবার মনে মনে হাসল। অভিজাত চোরাকুঠুরি বটে। ওরা দুজনে একপাশে চলে এলো বললে ভুল হবে। ভিড়ের চাপে চলে আসতে বাধ্য হলো। ওদের ঠিক সামনেই বসে রয়েছে আশ্চর্য রূপসী একজন তরুণী, রাজহাঁসের পালকের মতো ধবধবে সাদা সন্ধবেশ, পিঠের দিকের প্রায় সবটাই খোলা, মুক্ত বসানো হাতের কঙ্কন থেকে ঠিকরে উঠছে দুটি। ওর সঙ্গী ভদ্রলোক টাকমাথা, ছুঁচলো চিবুক, কদাকার দেখতে একজন লেফটেন্যান্ট। এবার সিঁড়ি দিয়ে নামতে দেখা গেল দারুণ সাজগোজ করা এক বৃদ্ধা আর কয়েকজন অফিসারকে। একজন ছোকরা পরিচারক সামনের দিকের হোমরা চোমরাদের মদ পরিবেশন করছে। গ্রেবার এলিজাবেথের কানে ফিসফিস করে বলল, আমরাও আমাদের বোতলটা নিয়ে এলে ভালো করতাম। কান্না ভেজা গলায় এলিজাবেথ দ্রুত মাথা নাড়ল। না গ্রেবার, না, দুঃসময়ে আমার এসব ভালো লাগে না। ঠিক বলেছ। গ্রেবার ভাবল, সাহস তো নয়, এ এক ধরনের অভিনয়। অথচ এই ছেলে মানুষের পরিণাম কি ভয়াবহ হতে পারে জীবনেও অজস্রবার দেখেছে। পেছন থেকে কে যেন বলল, এটা দ্বিতীয়বারের সংকেত, এবার ওরা আসছে। আমার ভয় করছে এর্নস্ট। গ্রেবার তার চেয়ারটা এলিজাবেথের একেবারে গা ঘেঁষে সরিয়ে আনল, শক্ত করে জড়িয়ে ধরল ওর কাঁধ দুটো। আর তখনই অনুভব করতে পারল কতটা চাপা উত্তেজনায় ও ছটফট করছে। ও যেন ঠিক পশুর মতন বিপদের গন্ধ পেয়ে নিজেকে নিজের মধ্যে গুটিয়ে নিয়েছে, অথচ কোনো অভিনয় করতে চায়নি। নিজের এতটুকু সাহস দিয়েই ও নিজেকে আত্মরক্ষা করতে চেয়েছিল। দ্বিতীয় সংকেতের সঙ্গে সঙ্গে মৃত্যুর কথাটা ওর স্পষ্ট মনে পড়েছে, এবং ও তাকে এতটুকু গোপন করতে চায়নি। হঠাৎ কবষ্ণ ভালোবাসায় একটা তরঙ্গ স্পর্শ যেন গ্রেবারকে নাড়া দিয়ে গেল, আর গ্রেবার ওর কাঁধ দুটো জড়িয়ে ধরল আরও নিবিড় করে। প্রথমে মৃদু কম্পন, পরে বিস্ফোরণের অস্পষ্ট শব্দ শোনা গেল। চলকে উঠল ভেতরের গুঞ্জন। এবার আরও কাছে, আরও স্পষ্ট শোনা গেল পরপর 3টে বিস্ফোরণের শব্দ। গ্রেবার এলিজাবেথকে বুকের কাছে টেনে নিল। টাকমাতা লেফটেন্যান্টের হাসি এখন মাথায় উঠে গেছে। অপ্রত্যাশিত প্রচণ্ড এক ধাক্কায় সমস্ত কুঠুরিটা যেন থরথর করে কেঁপে উঠল। ছোকরা পরিচারক ভয়ে ঘোরানো সিঁড়ির লোহার থামটা জড়িয়ে ধরল। কে যেন বিজ্ঞের মতো বলল, কেউ ভয় পাবেন না, আসলে ওরা এখনো অনেক দূরে। ঠিক সেই মুহূর্তে দেয়ালগুলো চির খেয়ে গেল। আলোটা ভীষণ কমে এলো, ঠিক সিনেমার ফিল্ম কেটে যাওয়ার আগে যেমন হয়। বাইরে কাছেই কোথাও দেয়াল ভেঙে পড়ার শব্দ পাওয়া গেল। স্বল্প আলো ছায়ায় সমস্ত দৃশ্যটা মন্থর গতিতে চালানো একটা চলচ্চিত্রের মতো মনে হলো। প্রথম দৃশ্যে খোলা পিঠ সেই রূপসী তরুণী বেশ স্থির হয়েই বসেছিল। দ্বিতীয় দৃশ্যে ও চৌকিতে উঠে দাঁড়ালো। তৃতীয় দৃশ্যে ও এখন ছুটছে। লোকেরা অন্ধকারে ওকে ধরার চেষ্টা করছে, আরও পরিত্রাহী চিৎকার করছে। কমতে কমতে আলো যখন সম্পূর্ণ নিভে গেল, চেঁচামেচির শব্দ যেন 1000 গুণ বেড়ে গিয়ে ধ্বনি প্রতিধ্বনিত হলো ভেতরের বন্ধ বাতাসে। সমস্ত কুঠুরিটা এখন মনে হলো যেন তলিয়ে যাচ্ছে
সমুদ্রের অতল অন্ধকারে। ভয় পেও না এলিজাবেথ, আলোটা শুধু নিভে গেছে। গ্রেবার ওর কানের ওপর ঠোঁট রেখে জোরে জোরে বলল, হয়তো কোথাও তার ছিঁড়ে গেছে। হোটেলের এখনো কোনো ক্ষতি হয়নি। এলিজাবেথ এবার ওর গলাটা জড়িয়ে ধরল। গ্রেবার ঠোঁট রাখল এলিজাবেথের তপ্ত কপালে। অনুভব করল পাগলের মতো স্পন্দিত ওর বুকের ওঠানামা। কে যেন চেঁচিয়ে বলল, আলো কিংবা একটা বাতি নিয়ে এসো শিগগির। দু একটা মোমবাতি তো রাখতে পারো। ঠিক সময়ে ওগুলো খুঁজে পাওয়া যাবে না। কারোর কাছে টর্চ আছে দেখুন তো। কয়েকটা দেশলাইয়ের কাঠি জ্বলে উঠল। অন্ধকারে আলোগুলোকে মনে হলো নির্জন কোনো জঙ্গলে ডাকাতদের উল্লসিত মশালের মতো। আর যারা কাঠিগুলো ধরে রয়েছে তাদের হাত, মুখের আলোকিত অংশগুলো মনে হচ্ছে যেন অন্ধকার স্রোতে ভাসছে। শরীরের বাকি অংশগুলো বুঝি ওদের কোনোদিনও ছিল না। এতে হবে না। কর্তৃপক্ষের উচিত ছিল আগে থেকে আলোর ব্যবস্থা করে রাখা। খানসামাগুলোই বা গেল কোন চুলোয়? যাবে আর কোথায়? হয়তো কাছেই কোথাও গল্প মারছে। দেখবেন ঠিক দরকারের সময় কারোর টিকি পাওয়া যাবে না। হঠাৎ পিলে চমকানো আওয়াজে সব শব্দ ডুবে গেল। আর তখনই সমস্ত কুঠুরিটা সমুদ্রের অতল থেকে ছিটকে লাফিয়ে উঠল অসীম শূন্যে। দৈত্যের প্রচণ্ড থাবায় পেটের নাড়িভুড়ি ছিঁড়ে বেরিয়ে আসার জোগাড়। ঝনঝন শব্দে কোথায় যেন কাচের গ্লাস ভাঙল। গ্রেবারের মনে হলো শিরা ফেটে ফিনকি দিয়ে রক্ত ছুটছে। সামলে নিতে ওর সময় লাগলো। দূরে দেখা গেল একটা টর্চের আলো ঘোরানো সিঁড়ি বেয়ে ঘুরে ঘুরে নামছে। আলোটা কাছে এগিয়ে এলো। ভয়ার্ত নারীকণ্ঠে কে যেন আর্তনাদ করে উঠল, বাঁচাও, বাঁচাও, আগুন, আমাকে বাঁচাও। আলো পড়তে দৃশ্যটা আরো করুণ হয়ে উঠল। সেই রূপসী তরুণী দুপাশ থেকে বলিষ্ঠ দুটো বাহু ওর হাত চেপে ধরে আছে। আরও আপ্রাণ চেষ্টা করছে নিজেকে ছাড়িয়ে নেবার। হঠাৎ আলোয় বিচ্ছুরিত হলো ওর রত্নবলয়ের দুটি। আতঙ্ক বিস্ফারিত দুই চোখ, এলোমেলো সোনালি চুল, কাঁধের দুপাশ থেকে নেমে গেছে ওর সান্ধ্য পোশাক। অন্তর্বাসের আড়ালে মসৃণ পাথরের মতো নিটল দুটো স্তন। নিজেকে ছাড়িয়ে নেবার জন্যেও পাগলের মতো পুরুষ হাত দুটোকে কামড়াবার চেষ্টা করছে। কানের ওপর হাত রেখে গ্রেবার এলিজাবেথের মাথাটা বুকের মধ্যে চেপে ধরল, যাতে কোনো শব্দ ওর কানে না ঢুকতে পারে। গ্রেবার যেন রক্ত মাংস পোড়া চুলের গন্ধ পেল। ডাক্তার, এখানে কোনো ডাক্তার আছে? মামার বাড়ি? বাজে বকো না, একে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। এখন? অসম্ভব। কেউ আর কোনো কথা বলল না। সেই অস্বাভাবিক নিস্তব্ধতায় সবাই কান খাড়া করে শুনল বাইরে বিমান বিধ্বংসী কামানের একটানা গুলির আওয়াজ। অথচ বিস্ফোরণ কিন্তু অনেক আগেই থেমে গেছে। ওরা এখন চলে গেছে। এলিজাবেথ মাথা তোলার চেষ্টা করল। গ্রেবার বাধা দিল, উহু, একটুও নড়ো না। কে যেন বলল, এখনই কেউ বাইরে বেরোবার চেষ্টা করবেন না, আরও খানিকক্ষণ অপেক্ষা করুন। আবার একটা টর্চে জোরালো আলো সিঁড়ি দিয়ে ঘুরতে ঘুরতে নিচে নেমে এলো। তরুণী আবার কোকিয়ে উঠল, না না, নিভিয়ে দাও, আগুন, আগুন। আগুন নয়, এটা টর্চের আলো। আলোটা অন্ধকার কুঠুরির প্রতিটি দেয়ালের ওপর দিয়ে ধীরে ধীরে ঘুরে গেল। কি ব্যাপার? কে আপনি? আলো নিয়ে এখানে কি করছেন? আলোটা এবার দেয়াল থেকে সরে এলো ছাদের সিলিংয়ে। আমি হেডওয়েটার, ফ্রিটস। খাবার ঘরটা ধ্বংস হয়ে গেছে, তাই আলো নিয়ে দেখছি এটার কোনো ক্ষতি হয়েছে কিনা। অন্ধকারে গম্ভীর গলায় কে যেন ধমকালো, ওসব বাজে কাজ ছাড়ো, শিগগির একবার এদিকে এসো, এখানে একজন অজ্ঞান হয়ে গেছে। এলিজাবেথের মাথার ওপর দিয়ে ঘুরে আলোটা এবার মেঝেতে এসে পড়ল। চেয়ার টেবিল উল্টে একসা। দেয়ালের ওপাশে কে যেন তালগোল পাকিয়ে পড়ে রয়েছে। সেই বৃদ্ধা, সাদা চুল রক্তে থই থই করছে। তার সামনে হাঁটু গেড়ে বসে রয়েছেন একজন মেজর। সর্বনাশ! চুপ, চুপ করো সব, মেজর ধমকে উঠলেন। ওদিকে তাকিও না এলিজাবেথ। গ্রেবার ফিসফিস করে বলল, বিমান আক্রমণের সময় এ ধরনের দুর্ঘটনা যে কোনো জায়গাতেই ঘটতে পারে, কিন্তু তোমার আর শহরে থাকা চলবে না। আমি তোমাকে কোনো গ্রামে নিয়ে যাব, সেখানে তুমি অনেক নিরাপদে থাকবে। স্ট্রেচার, এখানে কোনো স্ট্রেচার পাওয়া যাবে? মেজর উঠে দাঁড়ালেন। যাবে স্যার। ফ্রিটস ঢোক গিলল। আমি ঠিক বুঝতে পারিনি এখানে কেউ আহত হয়েছেন।
কথা না বাড়িয়ে শিগগির যাও। না দাঁড়াও, আমিও তোমার সঙ্গে যাব। দুজনে চলে যেতেই আবার সেই অন্ধকার যেন ওদের গিলতে এলো। কে যেন বলল, চলো এবার যাওয়া যাক। না, এখনো বিপদ মুক্তির সংকেত হয়নি। আরে রাখুন মশাই আপনার বিপদ মুক্তি, এদিকে দম বন্ধ হয়ে যাচ্ছে বলে। এত অন্ধকারে থাকা যায় নাকি? আলো থাকলে তবু না হয় কথা ছিল। আলো? আলো এখন কোথায় পাবেন? ওই তো আসছে। দুজনে ফিরে এলো। এবার মেজরের হাতে একটা লণ্ঠন, পেছনে কালো টাই পরা দুজন ছোকরা পরিচারক। মেজর লণ্ঠনটা টেবিলের ওপর রাখলেন। আগুন, আগুন, বাঁচাও, বাঁচাও আমাকে! হঠাৎ বীভৎস সেই চিৎকারে সবাই চমকে উঠল, যেন এতক্ষণ তরুণীর কথা কারোর মনেই ছিল না। লেফটেন্যান্ট এবার বিব্রত বোধ করল। এক্ষুনি একে একবার ডাক্তার দেখানো দরকার। মরফিয়া না দিলে শান্ত হবে না। এদিকে, এদিকে, স্ট্রেচারটা এদিকে নিয়ে এসো। মেজর দুহাত দিয়ে লোকজন সরিয়ে পরিচারকদের পথ করে দিলেন। দেখো, দেখো, খুব সাবধানে। হ্যাঁ, মাথাটা। মেজর নিজেই মাথাটা ধরলেন। ফ্রিটস? ইয়েস স্যার। তুমি বাইরে বেরিয়ে দেখো কোনো অ্যাম্বুলেন্স পাও কিনা। আচ্ছা স্যার। ফ্রিটসের পেছনে টেবিলের আচ্ছাদন ঢাকা দেওয়া স্ট্রেচারটা দুলতে দুলতে ওপরে উঠে গেল। উনি কি মারা গেছেন এর্নস্ট? না। কি করে হলো বলো তো? ঠিক বলতে পারবো না, তবে আমার মনে হয় ছিটকে পড়ার সময় দেয়ালে মাথা ঠুকে, না হয় ভাঙা বোতলে এই কাণ্ড ঘটেছে। আমার তখনই মনে হয়েছিল এ ধরনের কোনো বিপদ হতে পারে। চলো এবার যাই। চলো। সিঁড়ি দিয়ে ওঠার সময় হঠাৎ এলিজাবেথের খেয়াল হলো টুপিটা ওর মাথায় নেই। বাইরে বেরিয়ে এসে গ্রেবার দেখল ছোকরা পরিচারক দুজন দাঁড়িয়ে রয়েছে। স্ট্রেচারটা একপাশে নামানো। আশেপাশে ফ্রিটস বা মেজরকে কোথাও দেখতে পেল না। গ্রেবার থমকে দাঁড়িয়ে কি যেন ভাবল, তারপর পেছন থেকে একজন পরিচারকের কাঁধে হাত রাখল। মদ পরিবেশন করে সেই বুড়ো খানসামাকে কোথায় পাওয়া যাবে বলতে পারো? কে বলুন তো? অটো না কার? রোগা হ্যাংলা চেহারা, সারসের মতো লম্বা গলা। ও, বুঝতে পেরেছি, অটো। ছেলেটার চোখ দুটো ছলছল করে উঠল। ও মারা গেছে। কি বললে? মারা গেছে স্যার। বারে ওর ডিউটি ছিল। বড় একটা ঝাল লণ্ঠন সোজা ওর মাথায় ছিঁড়ে পড়ে। রেবারের বুকের ভেতরটা টনটন করে উঠল। একটু চুপ করে থাকার পরও বলল, আমাদের কাছে ও 1 বোতল মদের দাম পাবে। আপনি ইচ্ছে করলে আমার কাছেও দিতে পারেন। কি মদ? ইয়োহানেসবার্গের কক্সবের। পরিচারক তার পকেট থেকে একটা তালিকা বার করল। টর্চের আলোয় দেখে আবার তালিকাটা যথাস্থানে রেখে দিল। 4 মার্ক। বকশিস নিয়ে 440 স্যার। রেবার টাকাটা ওর হাতে গুঁজে দিল। বুঝলো ওটা ওর পকেটেই যাবে। তবু নিজেকে অনেকটা হালকা মনে হলো। এলিজাবেথের দিকে ফিরে বলল, এসো। দুজনে এগিয়ে চলল। চাপা আগুনের রক্তিমাভায় লালে লাল হয়ে রয়েছে দক্ষিণের আকাশ। এলোমেলো বাতাসে থমথম করছে বারুদের গন্ধ। গ্রেবার এলিজাবেথের কাঁধে হাত রাখল। চলো, দেখে আসি তোমাদের বাড়িটার কোনো ক্ষতি হয়েছে কিনা। তার জন্যে অনেক সময় আছে। বরং চলো ফাঁকা কোনো জায়গায় একটু বসি। চলো। আসার পথে প্রথম দিনে আশ্রয় নেয়া বিমান আক্রমণের সেই চোরা কুঠুরিটা গ্রেবারের চোখে পড়ল। যক্ষপুরীর সুরঙ্গের মতো ওর মুখটা অন্ধকারে হা হয়ে রয়েছে। রাস্তাটা দ্রুত পায়ে পেরিয়ে ওরা পার্কের বেঞ্চিতে এসে বসল। তোমার খিদে পেয়েছে? এলিজাবেথ মাথা নাড়ল। অনেকক্ষণ তো কিছু খাওনি। এখন আমি খেতেই পারবো না। ওভারকোটটা খুলে ভাঁজ করে রাখার সময় ঠুংঠাং শব্দ হলো। আরে, এ দুটো আবার কোত্থেকে এলো? গ্রেবার অবাক হয়ে গেল। ভাবল নিশ্চয়ই রয়টারের কম্ম। দেখেছ কাণ্ড? একেই বলে সৈনিকের কপাল। একেবারে বিশুদ্ধ কনিয়াক। এলিজাবেথ দুষ্টুমি করে হাসল। কপাল না ছাই। আসার সময় তার থেকে 2টো বোতল পকেটে পুরে নিয়েছ। গ্রেবার কৃত্রিম গাম্ভীর্য নিয়ে বলল, ভুলে যেও না, পাকা সৈনিক কখনো চুরি করে না। এলিজাবেথ খিলখিল করে হাসতে হাসতে লুটিয়ে পড়ল। ও বাব্বা, সৈনিকবাবুর হাতে ঘা লেগেছে তাহলে? এই এলিজাবেথ, ভালো হচ্ছে না কিন্তু। কি জানি কার মনে কি আছে। আমি তো আর তোমার সবটা জানি না, জানার দরকারও নেই। তুমি রয়েছ, আমি রয়েছি, আর এই মদের বোতল। এছাড়া আর কি চাই বলো? এলিজাবেথ গ্রেবারের কাঁধে মাথা রাখল। আর কিছু চাই না এর্নস্ট। দাও,
তোমার বিশুদ্ধ কনিয়াক। গ্রেবার দুটো বোতলই পায়ের চাপে খুলে ফেলল। এই সবচেয়ে ভালো। যখন কিছু করার নেই তখন পান করো। হেরনোস্ট, কেন তুমি কথা বললে? এলিজাবেথের আত্মস্বরে গ্রেবার চমকে উঠল। কেন তুমি আমাকে বুড়ো পরিচারকের কথা স্মরণ করিয়ে দিলে? ওর জন্য আমার ভীষণ মন খারাপ লাগছে এর্নস্ট। এলিজাবেথ এতক্ষণ চুপটি করে গ্রেবারের কোলে মুখ গুজে পড়েছিল। যখন মুখ তুলল, সবকিছু যেন আশ্চর্য বদলে গেছে। মাথার উপরে চাঁদ, ফুটফুটে জ্যোৎস্নায় পাড়টা ঠিক যেন পরিদেশে রূপকথার মতো মনে হচ্ছে। একপাশে হেলে পড়া বিশাল গাছটার দিকে তাকিয়ে ও অবাক হয়ে গেল। এটা কি আগেও এখানে ছিল? দেখল সারা গাছ ফুলে ফুলে ছেয়ে রয়েছে। এই দেখো। দেখেছি। এলিজাবেথ উঠে পায়ে পায়ে গাছটার দিকে এগিয়ে গেল। এপারে জ্যোৎস্না, ওপারে পাতার আড়ালে অন্ধকার। গ্রেবার নির্নিমেষ চোখে এলিজাবেথের দিকে তাকিয়ে রইল। একটু পরে একগুচ্ছ ফুল নিয়ে ও ফিরে এলো। ঠিক যেন আলোকিত মঞ্চ থেকে ফিরে যাওয়া কোনো নটিনী হালকা পায়ে নাচতে নাচতে আবার মঞ্চে ফিরে এলো। এখন কি ঋতু জানো? বসন্ত। দেখো, ফুলগুলো কি সুন্দর। হ্যাঁ এলিজাবেথ। গ্রেবার দীর্ঘশ্বাস ফেলল। এইসব গাছেদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। কতদিন দেখেছি পাতাগুলো সব ঝরে গেছে, ডালপালাগুলো ভেঙে চুরে মুখ থুবড়ে পড়েছে মাটিতে, তবু কাউকে কোনো অভিযোগ করেনি। যখনই সুযোগ পেয়েছে একটা না একটা শেকড় অন্তত চালিয়ে দিয়েছে মাটির মধ্যে, শুধু ফুল ফোটাবে বলে। এলিজাবেথ মুগ্ধ বিস্ময়ে গ্রেবারের মুখের দিকে তাকালো। আর গ্রেবার দেখল সমুদ্র ঝিনুকের মতো ওর স্বচ্ছ আয়ত চোখ দুটো। কপাল, মসৃণ চিবুক বেয়ে পিছলে পড়ছে জ্যোৎস্না স্নিগ্ধ মাধুরিমা। কুড়ির কি যেন গোপন রহস্য নিয়ে আশ্চর্য ফুটে উঠতে চাইছে ওর সাদা মুখ। গ্রেবার নিবিড় করে ওকে টেনে নিল বুকের কাছে। আর তখনই গাছটা মনে হলো অনেক উঁচুতে। তার পল্লবিত শাখাগুলো যেন ঠেকেছে আকাশে, আর ফুলগুলো সাজানো রয়েছে ওর মাথার চারপাশে। গ্রেবারের মনে হলো এলিজাবেথ যেন এখন চুঁইয়ে চুঁইয়ে প্রবেশ করছে ওর বুকের গভীরে।